32 All Out. নমস্কার, ইউটার্নে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের খুব প্রিয় এবং খুব প্রয়োজনীয় একটি শো, যার নাম 32 All Out। 32 All Out-এ আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিকেত চ্যাটার্জি। আপনারা জানেন ডক্টর অনিকেত চ্যাটার্জির সঙ্গে আপনারা ইতিমধ্যেই ইউটার্নের দর্শকরা পরিচিত। ইতিমধ্যেই উনি আমাদের সঙ্গে আগেও আলোচনায় এসেছেন এবং ওনার টিপস পেয়ে আমাদের দর্শকরা ভীষণভাবে উপকৃতও হয়েছেন। তো আজকে আবার আমরা পেয়ে গিয়েছি ডক্টর চ্যাটার্জিকে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি সরাসরি চলে যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, মাড়ির সমস্যা, মানে দাঁতের সমস্যার গোড়ার কথা বলা যায় মাড়িকে। তো আমি প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাইবো, যে অনেক প্রচলিত ধারণা আছে যে বয়স হলে দাঁত নড়ে পড়ে যায়। তো এটার পিছনে মানে মাড়ির ভূমিকা কতটা? প্রথম কথা, আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের সমাজে এরকম অনেক রকম প্রচলিত ধারণা, সব সাবজেক্টের মতো দাঁতের বা দন্ত চিকিৎসার ক্ষেত্রেও যেটা রয়েছে, যে এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা। আমি প্রথমেই বলবো, বয়সের সাথে দাঁত নড়ে পড়ার কোনো সম্পর্ক নেই। প্রথম কারণ, আমি যদি জীবন থেকে উদাহরণ টেনে কথা বলতে চাই, তাহলে সবার আগে বলবো যে একটি গাছ পড়ে যায় তার মাটি আলগা হয়ে গেলে, সেই রকম একটি দাঁত পড়ে তার মাড়ি আলগা হয়ে গেলে। প্রথম এই জিনিসটা আমাদের বোঝা খুব দরকার। মাড়ি আলগা হওয়া একটি রোগ, স্বাভাবিকভাবে কখনো মাড়ি আলগা হয় না। তাই জন্য বয়সের সাথে সাথে কখনোই দাঁত নড়ে পড়ে না, যদি না মাড়ির রোগ হয়। মাড়ির এই রোগকে আমরা অনেকে অনেক রকম ভাবে মূল্যায়ন করে থাকি, কিন্তু চলতি ভাষায় একে পায়োরিয়া বলা হয়। আচ্ছা, হ্যাঁ, এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে পায়োরিয়া রোগটার কথা আমরা শুনেছি মাড়ির ক্ষেত্রে। এই পায়োরিয়া রোগটা ঠিক কি? প্রথম কথা বলা ভালো যে পায়োরিয়া এই শব্দটি মেডিকেল ডিকশনারি বা ডেন্টাল ডিকশনারিতে খুব প্রচলিত কোনো শব্দ না, তো বলা ভালো, এটা কিছুটা কলোকিয়ালটাও বটে। অ্যাকচুয়ালি রোগটির নাম হচ্ছে ক্রনিক জেনারেলাইজড পেরিওডন্টাইটিস। ক্রনিক অর্থাৎ দীর্ঘদিন, জেনারেলাইজড মানে পুরো মাড়ি জুড়ে, এবং পেরিওডন্টাইটিস মানে মাড়িকে বলা হয় পেরিওডন্সিয়াম, তার প্রদাহ বা ফুলে যাওয়া। এই রোগটিকে চালু ভাষায় আমরা পায়োরিয়া বলে থাকি। এই পায়োরিয়ার ম্যানিফেস্টেশন বা পেশেন্ট কি বোঝে? প্রথম, মুখে দুর্গন্ধ হওয়া, দাঁতের গোড়ায় পাথর জমে থাকা, এর সাথে যে জিনিসটা এর পরে যুক্ত হয় যে ব্রাশ করতে গেলে কখনো কখনো আলগা রক্ত, পরবর্তী ক্ষেত্রে ব্রাশ বা কোনো কিছু ছাড়াই মাড়ি দিয়ে রক্ত পড়া, তারপরে ধাপে দাঁত নড়তে শুরু করা এবং দাঁত নড়ে পড়ে যাওয়া। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের খুব মজার হলেও খুব বাস্তব, যে ডাক্তারি করতে গিয়ে দেখেছি যে আমাদের কাছে যে পেশেন্টরা আসে, তারা কিন্তু তাদের মূল সমস্যা বা মূল যে তাদের সমস্যা থাকে সেটা হচ্ছে ব্যথা। এই জিনিসটি বুঝে রাখতে হবে যে মাড়ি রোগে কখনো ব্যথা হয় না। এই জিনিসটিকে খুব ভালো করে বোঝা দরকারি যে মাড়ির রোগ অর্থাৎ মাটি যদি দুর্বল হয়ে যায়, মাটি কিন্তু নিভৃতে কাঁদে। যদি মাটি বা মাড়ি আলগা হয়ে যায় দাঁতের গোড়া থেকে, তাহলে এই যে পুরো পাত অর্থাৎ শেষ পর্যন্ত দাঁতটি নড়ে পড়ে গেল, কোনো সময় গিয়েই কিন্তু কোনো ব্যথা হবে না। তাই জন্য যদি পেশেন্ট বা যারা রোগী, তারা যদি সেই জিনিসটিকে নিজেরা কনসিয়াস না হন, যদি নিজেরা সেই সম্পর্কে সচেতন না হন, তাহলে কিন্তু মাড়ি রোগ নিয়ে সাধারণত ডেন্টাল চেম্বারে পেশেন্টের কম ভিজিট হয়। এর মূল কারণ হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতনতার অভাব। কিন্তু এটা বুঝে রাখা খুব দরকারি যে মাড়ি যদি আলগা হয়ে যায়, তখন কিন্তু আমাদের ট্রিটমেন্ট মডালিটিস বা আমরা তাকে যে সলিউশন দিতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেকটাই হাত পা বাঁধা হয়ে যায়। ঠিক যেরকম মরুভূমির উষর জমিতে ফসল ফলানো খুব শক্ত,
সেরকম আলগা বা নরম দুর্বল মাড়িতে নতুন করে সুন্দর দাঁত বা একদম আইডিয়াল জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে, এটা ভীষণই সম্ভব। আচ্ছা, সেই জায়গা থেকে আমি ডাক্তারবাবু একটা প্রশ্ন করতে চাইবো যে সাধারণ মানুষের কাছে তাহলে কোনটা আগে, দাঁত আগে না মাড়ি আগে, কোনটার যত্ন আপনি বেশি করে নিতে বলবেন? সেই জীবন থেকেই উদাহরণ দিলে বলবো মাটি আগে গাছ পরে, ঠিক আছে? কিন্তু দুর্ভাগ্য যে আমরা গাছের থেকে পাতা ঝরা দেখতে পাই বা তার ডাল কেটে গেলে বুঝতে পারি, কিন্তু মাটির কান্নাটা আমরা শুনতে পাই। কিন্তু মাটির উপরেই গাছ দাঁড়িয়ে আছে। ঠিক সেই উদাহরণ ধরেই বলি যে আজকের দুনিয়ায় দাঁতের প্রচুর চিকিৎসা আছে। প্রায় বলা যায় যে পেশেন্ট যা চায়, প্রায় শারীরিকভাবে যদি তার কোনো রকম ডায়াবেটিস, হাইপারটেনশন এই ধরনের আদার অ্যান্সিলারি প্রবলেমস না থাকে, তাহলে প্রায় তাকে তার ইচ্ছে মতো পরিষেবা আজকে দন্ত চিকিৎসায় দেওয়া সম্ভব, প্রোভাইডেড যে তার মাড়ি সুস্থ। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন মাড়ি সুস্থ থাকলে দাঁতটাকে নিয়ে যে কোনো রকমের কারুকার্য করা যেতে পারে আর কি। আজকাল যে বিভিন্ন স্মাইল ডিজাইনিং বা এই জাতীয় ব্যাপারগুলো, তার জন্য মাড়িটা আগে ভালো থাকতে হবে, বাস্তব। আচ্ছা, আরেকটা কথা ডাক্তারবাবু, আপনি ডায়াবেটিসের কথা উল্লেখ করলেন, তো আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করবো ডায়াবেটিসের সঙ্গে কি মাড়ির সমস্যার কোনো যোগ আছে? আমরা তো এমনিতে শুনি যে ডায়াবেটিসের সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যার যোগ থাকে, তো সেই ক্ষেত্রে কি মাড়ি কোনোভাবে ডায়াবেটিসের সঙ্গে মানে কোনোভাবে সংযোগ কিছু আছে? এই ব্যাপারে বলতে গিয়ে আরো একটা কনসিয়াসনেসের কথাই বলি। অ্যাকচুয়ালি এটা, এই যে প্রশ্নটা আপনি করলেন মাড়ির সাথে ডায়াবেটিসের সম্পর্ক, ডায়াবেটিস বলতেই আমরা যে জিনিসটি বুঝি যে প্রথম আমাদের ডায়াবেটিস সম্পর্কে ধারণা, ডায়াবেটিস হলে অন্যান্য অনেক অর্গান বা শরীরের অঙ্গ সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, খুব সত্যি কথা। এবং সেগুলো নিয়ে আমরা যখন কনসার্ন হয়ে পড়ি, সেগুলোর প্রথম দিকের গুলো হলো চোখ, কিডনি, হার্ট, এগুলো নিয়ে আমরা সাথে সাথে কনসার্ন হতে শুরু করি। কিন্তু ভাবতে গেলে খুব অবাক লাগবে যে ডায়াবেটিসের যে অর্গানকে হিট করে তার যে একটা হায়ারার্কি বা সজ্জাক্রম আছে, তাতে 4 নম্বরেই আসে মাড়ি। অ্যাকচুয়ালি সমস্যা ইউজুয়ালি ডায়াবেটিক যাদের হয় সেই রোগীরা কিন্তু সাধারণত জেনারেল ফিজিশিয়ান বা ডায়াবেটোলজিস্ট তাদের কাছে যান, এবং যে কোনো কারণেই হোক তাদের মধ্যেও এই মাড়ি সংক্রান্ত যে অ্যাওয়ারনেস বা সেই ব্যাপারটা তাদের মধ্যে, তারা অনেক ক্ষেত্রে অন্যান্য জায়গাগুলোকে যতটা হাইলাইট করেন, তারা অনেক ক্ষেত্রে কিন্তু মাড়ির ব্যাপারটা একটুখানি হয়তো ভুলে যায়। কিন্তু এটা একটা খুব ভিশিয়াস সাইকেল বা দুষ্ট চক্র। মাড়ির ক্ষয় একটা সাধারণ পেশেন্টের চেয়ে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে প্রায় 4 গুণ। ডেফিনেটলি এই ক্ষেত্রে বুঝে রাখা দরকার আনকন্ট্রোল ডায়াবেটিক। আনকন্ট্রোল ডায়াবেটিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। অর্থাৎ ওষুধ খেয়ে কারোর যদি ডায়াবেটিস লেভেল নর্মাল থাকে, উই ক্যান কনসিডার দোজ পেশেন্ট অ্যাজ নর্মাল পেশেন্ট। তাতে কোনো প্রবলেম নেই। যেই সব পেশেন্টদের ওষুধ খাওয়ার পরও ডায়াবেটিস নর্মালে থাকে না, সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে মাড়ির ক্ষয় সাধারণ পেশেন্টের থেকে 4 গুণ, 4 টাইমস। এর সাথে রয়েছে একটি অদ্ভুত দুষ্ট চক্র। অর্থাৎ আমরা সবাই জানি যে যে কোনো কাটা ছেঁড়া ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস আছে। তার ফলে বলা হয় যে সার্জারি করার ক্ষেত্রে ডায়াবেটিক লেভেল লো থাকতে হবে। সেই একই ধরনের ব্যাপারগুলো দাঁতের ক্ষেত্রেও প্রযোজ্য। ধরুন কোনো একটি পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, এবার তার মাড়ির রোগের জন্য দাঁত নড়তে শুরু করলো। এবার সে গেল কোনো ডেন্টিস্টের কাছে। তিনি দেখে বললেন যে হ্যাঁ, আপনার তো দাঁতগুলো এইভাবে নড়ছে, তুলে ফেলা ছাড়া উপায় নেই, কিন্তু আপনার এত বেশি ডায়াবেটিস, তো এখন তো তোলা যাবে না। তাকে পাঠানো হলো ডাক্তারের কাছে, যে ফিজিশিয়ান বা ডায়াবেটোলজিস্ট। তিনি আবার তাকে ওষুধ দিলেন, করে হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস পরে গিয়ে তার সেই ডায়াবেটিস কন্ট্রোলে এলো, এবং তারপর হয়তো তার দাঁত তোলা হলো। প্রথম কথা এটা বুঝে রাখা দরকার যে দাঁত তোলা কোনো সলিউশন না।
প্রথম। হ্যাঁ, আমরা এটা প্রায়ই দেখি, মানে দাঁতের সমস্যায় দাঁত তুলে ফেলাটা একটা মানে আলটিমেট সমাধান হিসেবে ধরা হয়। তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি কোথাও হয়তো গিয়ে আমাদের সেই নিজেদের ক্ষেত্রে নিজেদের মূল্যায়নটাই সমস্যা হয়ে যায়। কারণ হয়তো দাঁতের ক্ষেত্রে দুর্ভাগ্যবশত 32টা আছে, এটাই কোথাও গিয়ে কারণ। আচ্ছা কিন্তু 32টা আছে, কিন্তু এটা আমাদের বোঝা দরকার যে একটি মালার সৌন্দর্য তখনই যখন প্রত্যেকটা ফুল তার জায়গায় আছে। ঠিক তেমনি দাঁত যদি না থাকে একটি বা দুটো, তাহলে বাদ বাকি দাঁতও কিন্তু সেই জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং সাধারণভাবে একটু আলগা হয়ে যায়। এবং দাঁতের কাজ, সহজ কথায় বলে, দাঁতে দাঁতে অর্থাৎ এবং নিচের দাঁত যখন একসাথে কাটে তখনই কিন্তু দাঁত কাজ করে। যদি কোনো দাঁত এখান থেকে আমি তুলে ফেলি, অর্থাৎ নেই দাঁতটি, তখন যদি পেশেন্ট কামড়ায় তাহলে কি হলো, এর নিচে কিন্তু কোনো দাঁত নেই এই জায়গায়, কিন্তু পেশেন্ট তাহলে কি এই দাঁতের ওপরের দাঁতের আর কোনো কাজ রইলো? ওপরের দাঁতের আর কোনো কাজ রইলো না। প্লাস এই ফাঁকা জায়গায় আশপাশের দাঁতগুলো কিন্তু আস্তে আস্তে সরে আসে এবং জায়গাটাকে ক্লোজ করে দেয়। তার ফলে জেনারেলাইজ যে ডিস্ট্রিবিউশন বা তার ফাংশন, সেটা অনেকাংশেই নষ্ট হয়ে যায়। তাই জন্য দাঁত ব্যথা হলে দাঁত তুলে ফেলা, এটা অনেকটা সেই বলা ভালো কোনো একটি হাত ব্যথা হলে হাত কেটে ফেলা। কারণ ব্যথার কারণটিকে না সরিয়ে আমি পুরো জিনিসটিকেই উৎপাদন করে দিলাম। তো আমার মনে হয় না যে এইটা খুব বাস্তবোচিত সমাধান। এটা আমাদের দেশে এখনো পর্যন্ত এবং বহু ক্ষেত্রে শারীরিকভাবে যারা এই ধরনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে যে কোনো রকম সার্জিক্যাল এই যে ম্যানুভার্স গুলো, তার একটা রেস্ট্রিকশনসও থাকে এবং তার সাথে একটা মানে এর সাথে যুক্ত হয় একটা ফিজিক্যাল এবং মেন্টাল ট্রমা। অর্থাৎ যে কোনো শরীরের থেকে যে কোনো একটা অঙ্গ আমার হানি হচ্ছে, তার সাথে একটি শারীরিক এবং মেন্টাল ট্রমা সেটা কিন্তু এর সাথে থাকে, যেটা আমরা অনেক ক্ষেত্রেই হয়তো অতটা গুরুত্ব দিই না। তার সাথে তার ফাংশন, অর্থাৎ সে চিবোতে পারছে না। আমরা এই আলোচনাতেই থাকবো। আমরা কথা বলছিলাম ডক্টর অনিকেত চ্যাটার্জির সঙ্গে। আপনারা দেখছেন আপনাদের খুব প্রয়োজনীয় একটি শো 32 অল আউট। তবে এখন সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। 32 All Out. 32 All Out. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের খুব প্রয়োজনীয় একটি শো 32 অল আউট এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ ডক্টর অনিকেত চ্যাটার্জি। আজকে এই বিশেষ শোয়ে আমরা কথা বলছি মাড়ির সমস্যা নিয়ে। আসুন জেনে নেওয়া যাক ডাক্তারবাবুর কাছ থেকে। ফার্স্ট কথা মাথায় রাখতে হবে যে মাড়ির যে রোগ বা মাড়ির আমরাকে পায়োরিয়া বলি চালু ভাষায়, সেটা আর চারটে যে ব্যাকটেরিয়াল ডিজিজ, সেই রকমই এক প্রকার ব্যাকটেরিয়াল ডিজিজ। ঠিক আছে, এর একটি পরপর ধাপে ধাপে একটা উত্তরণ আছে। এরকম প্রথম ব্রাশ করার কিছুক্ষণ পর আমাদের দাঁতের ওপর একটি হলুদ রঙের স্তর আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, যাকে প্লাক বলে। প্লাক আর কিছুই না, ইটস আ ব্যাকটেরিয়াল কলোনি। ব্যাকটেরিয়াগুলো জমাট বেঁধে তার সাথে অন্য কিছু প্রোটিন জাতীয় খাবার মিশিয়ে প্লাক তৈরি করে। এর সাথে আস্তে আস্তে লালার মধ্যে আমাদের যে বিভিন্ন রকম ক্যালসিয়াম এবং অন্যান্য সল্ট রয়েছে, তারা উইথ দ্য টাইম আস্তে আস্তে সেখানে ডিপোজিট করে জিনিসটি শক্ত হয়ে যায়, যাকে দাঁতের গোড়ায় পাথর বা ক্যালকুলাস বলা হয়। তার আর একটা নাম আছে টার্টার। এই শব্দটি অনেক ক্ষেত্রে আজকালকার বিজ্ঞাপনের দুনিয়ায় এই শব্দটি বেশি প্রচলিত। এই পুরো জিনিসটার মধ্যে একটি জিনিস কমন, যে এই পার্টিকুলার যে জিনিসটা, এখানে প্রচুর সংখ্যক ব্যাকটেরিয়া জমাট বেঁধে এই জিনিসটি তৈরি করছে এবং এই ধরনের ব্যাকটেরিয়া কন্টিনিউয়াস বেসিসে ওই মাড়ির এনভায়রনমেন্টে এক ধরনের ইন্ডোটক্সিন সেটা লিবারেট করতে থাকে, যেটা প্রথমে মাড়ির উপরের অংশ এবং পরবর্তী ধাপে মাড়ির ঠিক নিচে যে হাড় রয়েছে, বোন, সেটাকে আস্তে আস্তে ডিস্ট্রয় করে দেয়। যত সেই মাড়ির নিচের হাড়টা
ডিস্ট্রয় হতে থাকে, ধ্বংস হতে থাকে, তত আস্তে আস্তে মাড়ি নিচের দিকে নেমে যেতে থাকে এবং মাড়ি আলগা এবং নরম হয়ে যায়, যার ম্যানিফেস্টেশন হচ্ছে আমরা যদি সেখানে চাপ দিই তাহলে ব্লিডিং হয়। এই জিনিসটিকেই সাধারণত পায়োরিয়া বলা হয়ে থাকে। মুখে দুর্গন্ধ, দাঁত দিয়ে রক্ত বেরোনো, অনেক মানুষই আমরা এই ব্যাপারটা সম্পর্কে খুব আতঙ্কিত হয়ে পড়ি যে পায়োরিয়া বোধহয় একটি খুব ভয়ঙ্কর কোনো রোগের নাম। তো অ্যাকচুয়ালি কিছুই না, এই জিনিসটি হলো পায়োরিয়া। আস্তে আস্তে মাড়ি নেমে আসতে থাকে এবং যত দাঁতের চারপাশের হাড় ক্ষয়ে যায় ততই আস্তে আস্তে দাঁতের মধ্যে একটি মোবিলিটি বা নড়ার প্রবণতা গুলো করে এবং শেষ পর্যন্ত দাঁতের চারপাশের হাড় যখন বৃহদাংশে বা ম্যাক্সিমাম পার্টি নষ্ট হয়ে যায় তখন দাঁতটি নড়ে পড়ে যায়। এই হলো মোটামুটি ইন আ ভেরি নাটশেল। আমি খুব গভীরে গেলাম না, বলতে গেলে সময় অনেক কম, তার ফলে এই আমার মনে হয় দর্শকদের বোঝার জন্য এইটুকু যথেষ্ট যে এইভাবে মাড়ির রোগটি শুরু থেকে শেষ, অর্থাৎ মুখে দুর্গন্ধ দিয়ে শুরু এবং দাঁত পড়ার মধ্যে শেষ, পুরো প্রসেসে কোনো সময় ব্যথা হবে না। আচ্ছা, তাহলে ডাক্তারবাবু এই রোগটার ব্যাপারে তো আমরা জানলাম, যেটা এরপরে যে প্রশ্নটা আমি করতে চাইবো আপনাকে সেটা হচ্ছে চিকিৎসা। মাড়ির সমস্যা এবং আপনি যে বললেন যে মাড়ি ব্যথা মানে দাঁত নড়া এবং দাঁত পড়া, এই সমস্ত সমস্যা যে মাড়ির সমস্যা, চিকিৎসাটা কি? আগের প্রশ্নটা নিয়ে আমি একটি কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, বলে চিকিৎসায় আসছি। সেটা হচ্ছে কি হয়, যখন দুটো দাঁতের মাঝখান থেকে মাড়ি নিচে নেমে যায় তখন অনেক ক্ষেত্রেই একটি ফাঁক তৈরি হয়, যেখানে অনেক ক্ষেত্রে গিয়ে আমাদের খাবার জমতে থাকে ঘটনা ঘটে এবং দেখা যায় যে সেই জায়গা থেকেই দাঁতের ব্যথা শুরু হলো। ইউজুয়ালি দাঁত ব্যথা শুরু হয় দুটো দাঁতের মাঝখান থেকে, যতটা উপর থেকে। অর্থাৎ এই যে কেরিজ ক্যাভিটি, এইটারও মূল কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মাড়ির রোগ। মাড়ির নিচে নেমে যাওয়া দুটি দাঁতের মধ্যে ফাঁক তৈরি হয়, যেখানে খাবার জমা এবং খাবার বেরোতে না পারার ফলে এই কেরিজ বা ক্যাভিটি জিনিসটা হয়, যাকে সাধারণ ভাষায় দাঁতের পোকা বলা হয়। যদিও দাঁতে এই ধরনের কোনো পোকা কোনো রোগ নেই, এটা পুরোপুরি একটি ব্যাকটেরিয়াল ডিজিজ, যাকে ডেন্টাল কেরিজ বলা হয়। এবার আমি চলে আসছি এর চিকিৎসার ব্যাপারে। প্রথম এই কথাটি বলা যে প্রথম ঘর যদি আমার নোংরা থাকে, তাকে প্রথম আমার ভালো করে পরিষ্কার করতে হবে, তার জন্য রোজ ঝাড়ু দেওয়া দরকার। ঠিক সেই প্রসঙ্গ টেনেই বলি, তাহলে সেই ঝাড়ু দেওয়া হলো আমাদের রোজকার ব্রাশ করা। আমি এই ভাষায় কথা বলছি কারণ যাতে সবাই এই জিনিসগুলোকে সহজভাবে বুঝতে পারে। তাহলে প্রথম আমার ব্রাশিং করা উচিত প্রপার টেকনিকে। এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। ব্রাশিং করা উচিত প্রপার টেকনিকে। যেরকম ঝাড়ু দেওয়ার সাথে ময়লা বেরোনোটা ইম্পর্টেন্ট, ঝাড়ু দেওয়াটাই শুধু নয়, ঠিক তেমনই ব্রাশিং করতে হবে আমার ভার্টিক্যাল ওয়েতে। আমি দেখানোর চেষ্টা করছি। এই যদি আমার ব্রাশ হয় তাহলে ব্রাশিং স্ট্রোক হবে উপর থেকে নিচ, এইরকম ভার্টিক্যাল স্ট্রোকস। নিচের মাড়ির ক্ষেত্রেও সেটা ওপরে, এই দিস ভেতরের দিকটায় হেডটাকে ঘুরিয়ে নিয়ে এইরকম। এই ব্যাপারে একটা কথা বলা খুব দরকারি যে বেশিরভাগ লোকই কিন্তু আমরা হরাইজন্টাল ব্রাশিং করি, এইরকম। এতে যেটা হয় দাঁতের গোড়া ক্ষয়ে যায় এবং অকালে দাঁতের নতুন সমস্যার জন্ম দেয়। তার ফলে প্রথম যে কথাটা বলার, যে কোনো সাদা টুথপেস্ট বা যে কোনো টুথপেস্ট উইথ সফট ব্রাশের সিলেকশন খুব ইম্পর্টেন্ট। সফট ব্রাশ দিয়ে প্রপার টেকনিকে ভার্টিক্যালি ব্রাশ করুন। এটা হচ্ছে 1। 2, আমরা রোজ ঘর পরিষ্কার করার পরও বছরের শেষে গিয়ে হয়তো দেখি আনাচে কানাচে ময়লা রয়ে গেল, তাহলে তখন আমরা কি করব? এটা তো বাস্তব সত্য, বোধহয় কেউ আমরা এটাকে অস্বীকার করতে পারি না। ঠিক তেমনই দাঁত মুখের মধ্যেও আমরা সেই জায়গাগুলো ভালো করে ব্রাশ করতে পারি যেগুলোকে আমরা ভালো করে দেখতে পাই। দাঁতের পেছনের দিকের অংশ বা
নিচের দাঁতের ভেতরের দিক, এইসব জায়গা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না। ফলে সেই সব ক্ষেত্রে পরিষ্কারের ক্ষেত্রে বছরের শেষে গিয়ে দেখা যায় যে ক্যালকুলাস বা এই ধরনের পাথর প্রচুর ডিপোজিশন হয়। বছর বা 2 বছর বলবো না, এটা ডিপেন্ড করে যতটা আপনি ভালো করে ব্রাশ করছেন তার উপর। এই জিনিসটার জন্য একটি প্রফেশনাল সুপারভিশন, ধরুন ঘরেও যেরকম আমরা পরিষ্কার করি ঠিক তেমনই একটি চিকিৎসা রয়েছে, তাকে বলে ডেন্টাল স্কেলিং। ডেন্টাল স্কেলিং হলো কিছুই না, মাড়িটাকে প্রফেশনালি থরলি ক্লিন করা। আচ্ছা ডাক্তারবাবু, ডেন্টাল স্কেলিং নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর 32 অল আউটে ফিরে আসছি ডক্টর অনিকেত চ্যাটার্জির সঙ্গে এবং কথা বলবো ডেন্টাল স্কেলিং নিয়ে। সঙ্গে থাকুন। 32 All Out. All Out. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় এবং প্রয়োজনীয় শো 32 অল আউট, এবং 32 অল আউটে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ ডক্টর অনিকেত চ্যাটার্জি। আজকে আমরা কথা বলছি মাড়ির সমস্যা নিয়ে, এবং যে কথা থেকে আমরা ব্রেকে গিয়েছিলাম যে মাড়ির সমস্যার সমাধানে ডেন্টাল স্কেলিং এর ভূমিকা, তো সেই ডেন্টাল স্কেলিংটা ঠিক কি সেটা একটু ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। ডাক্তারবাবু, ডেন্টাল স্কেলিং সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলি, এই চিকিৎসা হচ্ছে সম্ভবত ওয়ান অফ দোজ ট্রিটমেন্ট ইন ডেন্টিস্ট্রি, সেই চিকিৎসা যার প্রায় কোনো রকম সাইড এফেক্ট নেই এবং সারা পৃথিবী ব্যাপী যেটা গ্রহণযোগ্য। বলা হয় প্রত্যেক 6 মাসে একবার করে স্কেলিং করার কথা, যা বলা আছে, আমরাও সর্বক্ষেত্রে বলে থাকি। কারণ এই স্কেলিং এর যে প্রয়োজনীয়তা বুঝতে হবে, মুখের মধ্যে এই যে আমাদের পাথর জমা হয় বা এই যে কারণে স্কেলিং করা হয় তা আসে মুখের লালা থেকে। অর্থাৎ এইভাবে বলা যেতে পারে এটা হলো ঘরের ময়লা। অনেকে বলে যে আমি বেশি চা খাই বলে আমার দাঁতে পাথর জমে কিনা, বা কেউ অন্যান্য খাবারের কথা বলে থাকেন, কিন্তু সবার আগে এটা বুঝতে হবে যে এই ডিপোজিশনের মূলে আছে কিন্তু মুখের ভেতরকার লালা ক্ষরণ এবং লালার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস সেই ধরনের জিনিস। তো অর্থাৎ প্রপার ব্রাশিং তো অবশ্যই দরকার, তারপরও এই জিনিসটাকে আটকাতে পারবো না, কমাতে পারি, প্রথম বুঝে রাখতে হবে। তাই জন্য আমি একবার স্কেলিং করলাম, পরবর্তী ক্ষেত্রে কখনোই স্কেলিং করব না, এমনটা নয়। দ্বিতীয় ক্ষেত্রে আসি, স্কেলিং কি? স্কেলিং হলো বিভিন্ন ভাবে স্কেলিং করা সম্ভব। আগে ম্যানুয়াল বা হাতে করা হতো, এখন আমরা মূলত আল্ট্রাসনিক স্কেলার ইউজ করে থাকি, যাতে একটি শার্প টিপ দাঁতের ওপর ভাইব্রেট করে। এটা শার্প বা মোটা পাতলা একটা আলাদা আলাদা টিপের ভেরিয়েশন থাকতে পারে। দাঁতের উপর সিম্পল মানে পিজো স্কেলার সেটা ভাইব্রেট করে 20,000 to 45,000 RPM এই স্পিডে, যাতে দাঁতের ওপরে যে পাথরটা জমে রয়েছে সেগুলি আস্তে আস্তে খুলে বেরিয়ে আসে এবং দাঁত পরিষ্কার হয়ে যায়। তার সাথে দাঁতের ওপরে যে বিভিন্ন রকম দাগ বা ছোপ থাকে সেটিও পরিষ্কার হয়ে যায়। তার ফলে আমরা একটি পরিষ্কার সুস্থ মুখ পেতে পারি। এর ফলে যেটা হয়ে থাকে স্কেলিং এ, যে স্কেলিং করার পরপর একটা শিরশিরানি থাকে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত। যদি সেটা অ্যাবসলিউটলি হেলদি একটা সাইন যে মাড়ি আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে। অনেকে সেই নিয়ে একটুখানি ওয়ারিড হন, একটুখানি আতঙ্কিত হয়ে পড়েন কখনো কখনো। এই ব্যাপারে বলার যে তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। স্কেলিং মাড়িটাকে শক্ত করে, অবাঞ্ছিত মাড়ি ক্ষয়কারী যে বিভিন্ন পাথর দাঁতে গোড়ায় রয়েছে তাকে সুস্থ করে। এবং প্রথম যে জিনিসটা বুঝতে হবে, স্কেলিং ইজ আ গাম ট্রিটমেন্ট। এটা মাড়ির চিকিৎসা, এটা দাঁতের চিকিৎসা সরাসরি নয়। মাড়ি ঠিক করতে গিয়ে দাঁতের ওপরে যে ছোপ বা দাগ থাকে সেটি অবশ্যই পরিষ্কার হয়ে যায়, দেখতে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু সেটা সেকেন্ডারি। এছাড়া যদি স্কেলিং এ সাফিসিয়েন্ট না হয়, তার পরবর্তী ক্ষেত্রে যাদের মাড়ির ক্ষয় অনেক বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সাবজিঞ্জাইভাল রুট প্লেনিং বা এই ধরনের অন্যান্য, তারও পরবর্তী ক্ষেত্রে ফ্ল্যাপ সার্জারি, কিছু কিছু ক্ষেত্রে পেরিওপ্লাস্টিক সার্জারি, খুব অ্যাডভান্স কেসেসে এই ধরনের চিকিৎসাও রয়েছে।
সর্বশেষ বলা যেতে পারে আজকে কিছু কিছু ক্ষেত্রে যেখানে হাড়ের ক্ষয় ভীষণ বেশি রকম, কিছু কিছু ক্ষেত্রে বোন গ্রাফ জাতীয় জিনিস দিয়ে আমরা নতুন বোন বা হাড় তৈরি করারও এখন সম্ভব। আচ্ছা ডাক্তারবাবু, স্কেলিংটা তো যেটা আপনি বললেন সেটা পুরোপুরি মানে কোনো বিশেষজ্ঞের কাছে এসে সেখান থেকে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে এর খরচটা কিরকম হতে পারে, মানে সাধারণ মানুষের ক্ষেত্রে নর্মাল স্কেলিং এর খরচ কিরকম হতে পারে? স্কেলিং মোটামুটি যেটা সত্যি কথা বলার, স্কেলিং এ আমাদের দুভাবে নেওয়া হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরা পার সিটিং বাবদ নেন এবং কিছু কিছু ক্ষেত্রে টোটাল কস্ট হিসেবে নেন। তো তার ফলে এই খরচ ভ্যারি করতে পারে। আমি পার সিটিং এর দিকে যাচ্ছি না, আমি এইটুকু বলতে পারি যে নর্মালি শহরাঞ্চলে এই স্কেলিং এর কস্ট 800 থেকে 2000 টাকার মধ্যে হয়। ট্রিট মানে এক কতটা এক্সটেন্সিভ সমস্যা এবং বিভিন্ন ডাক্তারদের ভেরিয়েশন। তার মানে আপনি বলতে চাইছেন যে নিয়মিত দাঁতটাকে পরিষ্কার রাখা, যেভাবে আপনি দেখালেন, এবং বছরে একবার স্কেলিং, এই এটা দিয়েই আর কি মাড়ির সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, অবশ্যই প্রথম। দ্বিতীয় কথা, এই সহজ সত্যিটা যদি পেশেন্ট মেনে চলে, আমি ডাক্তার হিসেবে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি যে তার মৃত্যু পর্যন্ত কোনো দাঁত নড়ে পড়বে না। আচ্ছা, একটা ধারণা ডাক্তারবাবু আমাদের সাধারণ মানুষদের মধ্যে আছে, সেটা হলো যে স্কেলিং করলে দাঁতে একটা ক্ষয় হয়। স্কেলিং করছি মানে দাঁতটা ক্ষয়ে যাবে বা দাঁতটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এইটা কি কতটা ঠিক, মানে কিরকম এটা সত্যতা কতটা? এইটিও আরেকটি ভ্রান্ত ধারণারই অন্যতম রূপ। কিছু কিছু দাঁতের রোগ আছে যাতে দাঁতের উপরের স্তর নরম হয়, সেই ধরনের টিপিক্যাল কিছু কেসেস ছাড়া স্কেলিং এর এই ধরনের কোনো রকম ক্ষয়ের ব্যাপারই নেই। প্রথম, এইসব ক্ষেত্রে আমি সবসময় বলবো যে এই যে রোগ অ্যামিলোজেনেসিস ইমপারফেক্ট এনামেল হাইপোপ্লাসিয়া, আমি যা বলছি এর সাথে যদি কোনো কন্ট্রাডিকশন হয় বা আলাদা মনে হয়, দে জাস্ট অ্যাভেল বা যার মনে হবে তারা সহজে এই জিনিসগুলোকে ইন্টারনেটে গিয়ে ভেরিফাই করতে পারে আমি যা বলছি এটা ভুল কিনা। কারণ স্কেলিং এর যে টেকনিক বা যেভাবে স্কেলিং করা হয়ে থাকে সেটি হচ্ছে খুব সহজ। দাঁত এবং দাঁতের গোড়ায় পাথর, এই দুটো আলাদা বস্তু এবং একটি হালকা বন্ড বা একটি হালকা বন্ধনের মাধ্যমে এরা একজন আরেকজনের সাথে লেগে রয়েছে। স্কেলিং এর সময় কিছুই না, আমরা দাঁতের উপরে পাথরটাকে আলতো করে টোকা দিই একটা নির্দিষ্ট স্পিডে, যার ফলে সেই পাথরটি দাঁতের গা থেকে খুলে বেরিয়ে আসে। অর্থাৎ দাঁতকে সরাসরি টাচ করে স্কেলিং এ ডাইরেক্ট ওয়েতে কাজ করা হয় না, এক। আর 2 নম্বর, স্কেলিং এর টেকনিকটা হচ্ছে ভাইব্রেশন, আমরা যেভাবে করে থাকি সেটা হচ্ছে জাস্ট ভাইব্রেশন। এবং স্কেলিং কতটা ইনোসেন্ট সেটা বোঝার জন্য সেই জিনিসটাকে আমরা জাস্ট সফট টিস্যু বা হাতের এগেনস্টে ধরলেও স্কেলার টিপকে বুঝতে পারবো যে তার ক্ষতি করার বিশেষ কোনো ক্ষমতাই নেই, সেটা জাস্ট ভাইব্রেট করে। এবং এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা যে স্কেলিং করতে গেলে দাঁত ক্ষয়ে যায়। আচ্ছা, তো আজকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে দাঁতের সমস্যা তো আমাদের প্রায় কম বেশি সবার আছে। দাঁতের সমস্যার মূলে কিন্তু আসলে মাড়ির সমস্যা, এবং সেই মাড়ির সমস্যা সমাধানে কি কি করতে হবে, কি কি করলে আপনি আপনার মাড়িকে সুস্থ এবং সুন্দর রাখতে পারবেন, সেটা আজকে আমরা এই 32 অল আউটের মাধ্যমে এবং ডক্টর অনিকেত চ্যাটার্জির মাধ্যমে কিন্তু জানতে পারলাম। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এবং মাড়ির সমস্যা নিয়ে এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য। আশা করি আগামী কোনো এপিসোডে আবার আপনাকে আমরা পাবো 32 অল আউটে। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।